না। আর শেখ হাসিনা থাকলে। রনি ভাই, আপনি তো অনেকদিন ধরে রাজনীতির সাথে আছেন, এখন আমি জানি না বোধহয় কোনো রাজনৈতিক দলের সাথে আপনার ওইভাবে সংযুক্ততা কিংবা সম্পৃক্ততা নেই। আপনি যদি একটি নিরপেক্ষ জায়গা থেকে বলেন, আপনি ভোটের অভিজ্ঞতা আপনার আছে, অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করা কিংবা রূপান্তর করা হলে আসলে এই সরকারের কি চরিত্রগত কোনো পরিবর্তন ঘটার সুযোগ আছে? না, নেই। তার আগে যেটা বলে নেই সেটা হলো যে মুজিবুর রহমান মঞ্জু, এবি পার্টির চেয়ারম্যান, তিনি যে কথাটা বলছেন সেটা শতভাগ সত্য। এটাকে আপনি যেভাবেই ঘুরে ফিরে দেখান না কেন, মূলত আসলে এটা বিএনপির সরকার। এখন উপরে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস বসে আছেন, এটা অনেকটা মনমোহন সিং যেভাবে প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু সোনিয়া গান্ধী চালিয়েছেন। তো এখন আপনি দেখুন যে ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে যাচ্ছেন জনাব বিএনপির চেয়ারপারসন তারেক রহমান সাহেবের সাথে দেখা করার জন্য। ফলে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমান সাহেবের সুপ্রিমেসিটা চিন্তা করেন। বিএনপির উনি আসেন নাই দেশে, উনি দেশে আসেননি, কিন্তু তাকে বরণ করে নেওয়ার জন্য 4টি বুলেট প্রুফ গাড়ি সরকার অনুমোদন দিয়েছে এবং তাকে প্রোটেকশন দেওয়ার জন্য অস্ত্র দেওয়ার কথা সরকার এখন সক্রিয় বিবেচনার মধ্যে রেখেছে। হোয়াট ডাজ ইট মিন? আপনি তার সম্রাট পদে অভিষিক্ত হওয়ার আগেই তাকে সম্রাট হিসেবে স্বীকৃতি দিয়ে বসে আছেন। আর ঐক্যমত্য কমিশনে যারা গিয়েছেন তারা তো বললেন ওখানে এই ঘটনা। 2 নম্বর হলো দেখুন বিএনপির যে নেতাকর্মী যারা আছেন সারা বাংলাদেশে, তাদের চেহারা সুরত কথাবার্তার মধ্যে মানে এরকম একটা আত্মবিশ্বাস চলে এসছে যে আসলে দেশটা তারাই চালাচ্ছেন, শুধুমাত্র নামে কাগজপত্রে সাইন করছেন উপদেষ্টারা, কিন্তু চালাচ্ছেন তারা। তো এই হলো পথে ঘাটে মাঠে টেকনাফ থেকে তেঁতুলিয়ার তৃণমূল পর্যায় থেকে শুরু করে একেবারে লন্ডন, আমেরিকা, দিল্লি পর্যন্ত এটাই খবর। আজকের খবর দেখলাম যে তারেক রহমান সাহেবের তাকে মোকাবেলা করার জন্য দিল্লি পাগল হয়ে গেছে, কি দৈনিক ইনকিলাবে এই ধরনের একটা রিপোর্ট আসছে। হোয়াট ডাজ ইট মিন? এখানে কেন জামাতের কথা আসছে না? এখানে কেন রহিন হোসেন প্রিন্সের কথা আসছে না? বা ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা আসছে না? এখানে মূল ব্যক্তি হিসেবে সবাই তারেক রহমান সাহেবকে ভবিষ্যতের প্রধানমন্ত্রী, ভবিষ্যতের রাষ্ট্রনায়ক, আপনি যাই মনে করেন না কেন, ওটা ধরে নিয়ে পক্ষে বিপক্ষে বাংলাদেশের রাজনীতি চলছে। যারা এর পক্ষে আছেন তারা তারেক রহমান সাহেবকে নেতা বানানোর জন্য, রাষ্ট্রনায়ক বানানোর জন্য, প্রধানমন্ত্রী বানানোর জন্য, জীবনের একেবারে শহীদ হওয়ার জন্য জেহাদে কুল্লিয়া ঘোষণা করে ফেলেছেন। অন্যদিকে যারা বিরোধিতা করছেন তারা কিন্তু তারেক রহমান সাহেবকে ঠেকানোর জন্য নয়, তারা হলো তারেক রহমান সাহেবকে ভয় দেখিয়ে, বাধ্য করে, লোভ দেখিয়ে কি করে একটু বেশি সুযোগ সুবিধা নেওয়া, একটু সুযোগ নেওয়া যায়, কটা সিট বেশি পাওয়া যায় কিনা, কিংবা একটু নিরাপত্তা পাওয়া যায় কিনা, 2টা ব্যবসা পাওয়া যায় কিনা, 10টা পদ পদবি পাওয়া যায় কিনা। এটা হলো এই মুহূর্তে আমরা প্র্যাকটিক্যালি বাস্তবে যে অবস্থাটা দেখছি। আর যদি আপনি থিওরিটিক্যালি ধরেন যে এখন রাজনীতি সরকার কেমন চলছে, আপনি এটাকে একটা কম্পিউটারের সঙ্গে তুলনা করতে পারেন। তো সেক্ষেত্রে পুরো হার্ডওয়্যার, একটা কম্পিউটারের যে পুরো হার্ডওয়্যার সিস্টেমটা বিএনপি। যদি সফটওয়্যার ধরেন, সফটওয়্যারের মধ্যে কিছু কিছু সফটওয়্যার জামাতের। আর যদি আপনি এটাকে ক্যাসিং ধরেন, ক্যাসিংটা সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূস এবং উপদেষ্টা মণ্ডলী, এর বাইরে আমার কাছে মনে হচ্ছে না। ফলে একটা কুলিং ফ্যানটা কারা ক্যাসিং এর? একটা কুলিং ফ্যান যারা আছে সেটা হলো এটা আপনি নতুন একটা জিনিস বলছেন, যেহেতু হার্ডওয়্যার, তো আমি বিএনপি বলছি, এখানে কুলিং ফ্যানটাও হার্ডওয়্যারের মধ্যে পড়বে বিএনপি। অর্থাৎ বিএনপি যেভাবে বাতাস দিচ্ছে ওভাবেই সরকার উত্তেজিত হচ্ছে, বিএনপি যেভাবে বাতাস দিচ্ছে ওইভাবে সরকার ঠান্ডা হচ্ছে, বিএনপি যেভাবে ভয় দেখাচ্ছে ওভাবে সরকার ভয়ে তটস্থ হয়ে যাচ্ছে। ফলে এখানে যেহেতু আমি হার্ডওয়্যারটা পুরোটা বিএনপিকে দিয়ে দিয়েছি, ফলে কুলিং ফ্যানটাও বিএনপির মধ্যে পড়ে গেছে আর কি। এই হলো আমার ব্যক্তিগত অভিমত সরকার সম্পর্কে, রাষ্ট্র সম্পর্কে। আর আপনি একেবারে সর্বশেষ যেটা বললেন যে এই সরকার মানে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার বা এরা যদি তত্ত্বাবধায়ক সরকার রূপান্তরিত ভালো একটা নির্বাচন করতে পারবে কিনা। আমাদের বাংলাদেশ তো আসলে সব সম্ভবের দেশ, এখানে অনেক কিছু ঘটে যায় অলৌকিকভাবে, অলনে ছাড়েন। আমরা তো এই বাংলায় ডক্টর মোহাম্মদ ইউনূস আমরা দোয়া করেছি যে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক বা ওনার মতো মানুষ রাষ্ট্রনায়ক হোক, কিন্তু উনি যে আদৌ হতে পারবেন আমাদের দেশে কেউ আমরা বিশ্বাস করতে পারিনি। আমাদের দেশে এখন ধরেন সার্জিস, হাসনাত, যে সমস্ত জাতীয় নেতার নাম আসছে, নাসিরউদ্দিন পাটোয়ারি, আক্তার, বিশ্বাস করেন আজ থেকে 12 মাস আগে, 14 মাস আগে বাংলাদেশের কোনো মানুষের মাথায় আপনি যদি এরকম বড় বড় গজাল দিয়ে, সবচেয়ে বড় বুদ্ধিজীবী আমাদের ধরেন ফরহাদ মাজহার,
তো ফরহাদ মাজার সাহেবের মাথার উপর একটা গজাল দিয়ে বড় হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে যদি আপনি বলতেন বের করেন তো এই 15 দিন পরে বাংলাদেশে হাসনাত নামে কেউ আসবে কিনা, উনি পাগল হয়ে যেতেন, কিন্তু নাম বলতে পারতেন না। তো অলৌকিকভাবে দেখেন আমরা কতগুলো জাতীয় নেতা পেয়েছি। আমাদের দেশে যারা উপদেষ্টা মণ্ডলীতে এসছেন, এরা যে এইভাবে হঠাৎ করে উপদেষ্টা মণ্ডলীতে আসতে পারেন, এটা তো আমরা কখনো স্বপ্ন কল্পনা করিনি, অলৌকিকভাবে ঘটে গেছে। এরপরে ধরুন এই যে অন্য যা কিছু হচ্ছে একটার পর একটা ঘটনা, কোনোটার সাথে আপনি বাস্তবতার কোনো মিল খুঁজে পাবেন না, আকাশ কুসুম কল্পনা আর রিভার্স বাস্তবতা। এরপরে নির্বাচন নিয়ে, ইলেকশন নিয়ে আপনি যখন ডক্টর মোহাম্মদ ইউনূস আসলো, আপনি বিশ্বাস করেন, আমি তো যতটুকু রাজনীতির অভ্যন্তরীণ খবর রাখি, বিএনপি কিন্তু মনে প্রাণে রাজি ছিল এবং তারা ধরেই নিয়েছে যে 3-4 বছর এইভাবে আসলে শান্তিপূর্ণভাবে চলবে, তারপরে একটা নির্বাচন হবে, এর মধ্যে আমরা একটা স্টেডি একটা অবস্থা পাবো, সেফ এক্সিট হবে, হ্যাঁ সব কিছু রিভার হবে। কিন্তু দেখুন এই সরকার যে এত ব্যর্থ হবে বা এত ফেল করবে, এটা বিএনপি স্বপ্নে কল্পনা করতে পারেনি। ফলে তারা বিএনপি করলো কি, সেই 2024 ডিসেম্বরের মধ্যে কিন্তু তারা দাবিনামা করলো যে 25 ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। আর এখন পরিস্থিতি এমন হয়ে গেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যদি স্কোপ থাকতো, উনি এই 2025 সন চলছে, তো 25 সনের নভেম্বর মাসে নির্বাচন দিয়ে 1 তারিখে নির্বাচন দিয়ে উনি যদি 2 তারিখে চলে যেতে পারতেন, উনি প্রথমেই উমরা করতে চলে যেতেন যে আল্লাহ আমাকে এর থেকে রক্ষা করেছো, এখন তোমার প্রতি একটা শুকরিয়া আদায় করছি, সারা জীবন যা কিছু করছি আস্তাগফিরুল্লাহ, এরকম একটা অবস্থা চলছে। আবার দেখুন এখন জামাত এবং বিএনপি এরকম একটা সংঘর্ষের মধ্যে চলে গেছে, শারীরিক মানসিক, যেখানে সেখানে মারামারি, অদ্ভুত অদ্ভুত মারামারি। নোয়াখালীতে দেখলাম একটা মসজিদ নিয়ে মারামারি হয়েছে, ভীষণ রকম বিভৎস মারামারি হয়েছে। এই যে এখানে পুরনো ঢাকাতে এক প্রেমিকা নিয়ে মারামারি হয়েছে, একটা ছেলে মারা গেল। তো এরকম অদ্ভুত অদ্ভুত ঘটনা এভরিডে ঘটছে। আর এর ফাঁকে কোথা থেকে এই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বারবার শুধু আজব একটা মিছিল করে ফেসবুকে দিয়েছে যে সমস্ত কথাবার্তা বলছে, বিশ্বাস করেন এমনি এই অস্থিরতার মধ্যে সকলে হৃৎপিণ্ডের মধ্যে একটা কপন শুরু হয়ে গেছে। কি হবে আগামীতে, কি হবে, আমরা কি করব, আমাদের যাব কোথায়? ওরা তো একটা জায়গাতে গেছে, আমাদের জায়গা কোথায়? আমরা এখান থেকে প্লেনে করে যাব, না সমুদ্র পাড়ি দেবো, না হাঁটবো, সীমানা কই, সীমান্ত কই? তো এই জন্য নতুন সীমানা খোঁজার জন্য অনেকে দেখা যাচ্ছে মনে করছে যে ঠিক আছে, একটা দিকে তো রোহিঙ্গারা আছে, তো ওদিকে রোহিঙ্গাদের সাথে একটু বন্ধুত্ব করে, আরাকান নামের সাথে বন্ধুত্ব করে যদি একটা সীমান্ত একটু ফ্রেন্ডলি করা যায়, এখন তো পুরো সীমান্ত ইভেন সমুদ্রটাও আনফ্রেন্ডলি হয়ে গেছে, নাপ নদীটাকে যদি একটু মোটামুটি ফ্রেন্ডলি করা যায়, এই জন্য যে সমস্ত কথাবার্তা আমরা শুনছি, এ তো আরও ভয়ঙ্কর কথাবার্তা, আরও ভয়ঙ্কর কথাবার্তা। তো সেই ভয়ঙ্কর অবস্থার মধ্যে, এত অনিশ্চয়তার মধ্যে কি যে হবে বলা যাচ্ছে না। এর কারণ হলো নির্বাচন যদি হয় বা ধরুন ক্ষমতার পট পরিবর্তন হবে, এনসিপি বলছে আমরা ক্ষমতায় আসব, জামাত বলছে যে আরে সেদিন তোদেরকে জন্ম দিলাম, জন্মগ্রহণ করি তুই বাপকে অস্বীকার করে পড়লি, এত তাড়াতাড়ি বাপের অবাধ্য হওয়া শুরু করলি, একটা ডাইরেক্ট এরকম কথা গোলাম পরোয়ার সাহেব বললেন যে বাপের সাথে লাগতে যাবে না, জন্মের পরপর বাপের সাথে লাগতে যাবে না। এটা খুবই অবমাননাকার কথা। এখানে বাপকে, ছেলেকে কিভাবে জন্ম হয়েছে, হাউ ইট হ্যাজ বিন ক্রিয়েটেড, হ্যাঁ এই কথা, এটার প্রোডাকশন প্রক্রিয়াটা কি, রেডিয়েশনটা কি, তো এই জিনিসগুলো যদি প্রশ্ন করেন আপনি, তাহলে জামাত নেতার এই বক্তব্যে এনসিপির মানে মাথা গরম হয়ে যাওয়ার কথা, ইজ্জত বলে তাদের কিছু থাকার কথা না, এই কথাই সেখানে বলা হয়েছে। আচ্ছা গেল তারা, বিএনপির যারা লোকজন তারা চিন্তা করছে যে এই দেশ আমাদের ভোট হলে 180টা সিট আমরা পাবো, 280টা সিট আমরা পাবো, 20টা সিট আমরা যারাই দেবো তারাই হবে। এখানে এই সময়টাতে এদের লম্ফজম্ফ কথাবার্তা ভালো লাগছে না। বিএনপির এক নেতা আমি দেখলাম, আমি নাম বলবো না, সে ডায়াবেটিস ছিল, ব্রঙ্কাইটিস ছিল, নিউমোনিয়া ছিল এবং একটু লম্বা হওয়ার কারণে অনেকটা গুজা হয়ে হাঁটতো এই 1 বছর আগেও। এই লোক যে বাঁচবে আমার কাছে মনে হচ্ছিল না। আর শেখ হাসিনা থাকলে সে এতদিন তাকে হসপিটালের আইসিইউতে নেওয়া হলো। আজকে দেখলাম ও মাই গড, জুলিয়াস সিজারে সে সাহসী হয়ে গেছে। সে বলছে যে বেয়াদব, এনসিপির এক নেতাকে উদ্দেশ্য করে বলছে বেয়াদব, এই কথা বললি তোর জিব্বা টানতে ছিঁড়ে ফেলবো। তো উনার যে জেহান, ওনার যে জিহাদি মনোভাব, এই যে জোশ, এই জোশের কারণে যে বিএনপির যে কোর্স অফ অ্যাকশন সেটাও কিন্তু ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়েছে। এখন বিএনপি ক্ষমতা আসলে পাল্লা পরিবর্তন হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন,
আবার উনি প্রধানমন্ত্রী হলে এখন যারা বিভিন্ন জায়গাতে ক্ষমতা ভোগ করছেন, উনি দেশে আসার পরে দলের মধ্যে অনেক কিছু হবে, ফলে এখন আসলে সবকিছু একটা টকবক করে ফুটছে। এই ফুটার মধ্যে গিয়ে কোন জায়গা থেকে যে ব্লাস্ট হবে এবং কিভাবে ব্লাস্ট হবে উই ডু নট নো। জি রনি ভাই, আপনাকে ধন্যবাদ। এই যে ব্লাস্ট হওয়ার যে বিষয়টা, সেটি আসলে আওয়ামী লীগও তককে আছে, যেটি কর্নেল অলি আহমেদই আজকে বলেছেন যে রাষ্ট্রপতির পৃষ্ঠপোষকতায়, চুপ্পুর পৃষ্ঠপোষকতায় নাকি আওয়ামী লীগ সক্রিয় হচ্ছে। এদিকে আমরা দেখলাম যে হিউম্যান রাইটস ওয়াচ কিংবা সিভিকাস, ফর্টিফাইস, এই যে সংগঠনগুলো ইন্টারন্যাশনাল মানবাধিকার সংগঠন, তারা 5ই আগস্টের আগে যেমন বিবৃতি দিয়েছে, এখনও কিন্তু তারা 5ই আগস্টের পরে গতকালকে একটা খোলা বিবৃতি দিয়েছে সরকারের উদ্দেশ্যে, এবং তারা বলেছে যে অনেকগুলো কথা বলেছে, রোহিঙ্গা নিয়ে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে। মানে রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশনের ব্যাপারে তারা আসলে একদম নেগেটিভ বলা যায়, তারা বলেছে ওখানে পরিবেশ নেই। এর বাইরে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে যে আওয়ামী লীগের যারা কিনা অপরাধের সাথে যুক্ত না, তাদের কার্যক্রমে করার কিংবা স্বাধীনতা দেওয়া লাগবে সরকারের কাছে, তারা দাবি জানিয়েছে। মৃত্যুদণ্ড প্রত্যাহার করতে বলেছে। সবকিছু মিলিয়ে সরকার কি আসলে আওয়ামী লীগকে যেভাবে করে সবাই মিলে, বিশেষ করে বিএনপি সহই, প্রত্যাবর্তনের ব্যাপারে বিচারের আগে পুরোপুরি নাকচ করে রেখেছে? আন্তর্জাতিক চাপ, আওয়ামী লীগের অভ্যন্তরীণ কর্মকাণ্ড, দেশের মানুষের বিরক্তি, এসব কিছু মিলিয়ে কি আসলে সরকার এই চাপ সামলাতে পারবে আওয়ামী লীগের বিরুদ্ধে? না, আমার মনে হয় ধরেন এই যে এটাকে যদি চাপ হিসাবে আমরা ধরতে চাই, আমি এটাকে অস্বাভাবিক দেখছি। কারণ এই ধরনের অর্গানাইজেশন তারা এক একটা সময় একটা বললেও এটা এই ধরনের বলতেই পারে। এমনকি জাতিসংঘের যে রিপোর্টটা, সেখানে এত বড় হত্যাযজ্ঞ, তার সাথে শেখ হাসিনার জড়িতটাকে যেভাবে সুনির্দিষ্ট করা হয়েছে, যতটুকু দেখার সুযোগ হয়েছে, কিন্তু আবার পরবর্তী হত্যাকাণ্ড এবং তাদের নিষিদ্ধ যে জায়গাগুলো, যে সেটাকে নিয়ে তো অন্য কথাগুলো বলেছে, এবং সেই ধারাবাহিকতার পার্ট হিসাবে এটা আমরা দেখতে পারি। আর একটা সরকার এ ধরনের চাপে থাকাটা আমি স্বাভাবিক দেখি, বিশেষ করে নির্বাচন প্রশ্ন যখন আসে। আমরা তো এই শব্দটা বহুল প্রচলিত, কি ইনক্লুসিভ শব্দটা বলি সর্বত্র, তার মানে একটা ব্যাখ্যা সবাই কম বেশি জানে আর কি। তা সেইটা আমি মনে করি যে একটা নির্বাচনকে সামনে রেখে যে কোনো সময় নির্বাচন প্রশ্ন মনে থাকলে এইটা স্বাভাবিক। কিন্তু দরকার যেটা ছিল সেটা হচ্ছে সরকার যদি কতগুলো পজিটিভ ভূমিকা নিতে পারত। আমি সেই পজিটিভ ভূমিকা বলতে আমি মেন করতে চাইতে নিরপেক্ষ অবস্থান থেকে জনস্বার্থের ভূমিকা, এবং ওই ধরনের মানে যদি একটা দল নিরপেক্ষ অবস্থানে থেকে পজিটিভ কাজ শো করতে পারত, তাইলে হয়তোবা বাংলাদেশের জনগণ এই চাপটা কোনো হিসাবের মধ্যেই রাখত না। সেই জায়গার জন্যে কতগুলো সংকটের মধ্যে আছে, সেটা নাই তা না। ওই যে উনি বললেন, আমরাও যতটুকু দেখছি সোশ্যাল মিডিয়াতে, যে সরকার নিষিদ্ধের ব্যাপারে আমরা কিন্তু প্রথম দিন থেকে বলে আসছি যে নির্বাহী আদেশে নিষিদ্ধ, এটার আমরা পক্ষে না, কিন্তু আইনগত প্রক্রিয়ায় যে যা করার সেটা আমরা করব, তাতে তো অসুবিধা নেই। তাহলে সেই কাজগুলো ক্ষিপ্রতার সাথে যেটা করার কাজ সেটা কিন্তু তারা করে নাই। হ্যাঁ, বরঞ্চ অনেক দেখেন এরপরও যে মব থেকে শুরু করে আরও বেশি হত্যাকাণ্ড এবং তারপরে দায় মুক্তি দেওয়ার জায়গাটা কিন্তু চলে যাচ্ছে। কিন্তু আমি যে অপশক্তি দমনের জন্য জনগণকে সাথে নিয়ে বা যে নীতিনিষ্ঠ অবস্থানে থেকে করব, তার থেকে বরঞ্চ এই যে কতকগুলো মানে কি বলবো, জনজীবনের স্বস্তি ফিরিয়ে আনার জন্য সে মব দমন অন্য জায়গাগুলো কিন্তু সে করতে পারেনি। সুতরাং এই ধরনের পরিস্থিতি থাকলে তো ওই ধরনের সুযোগ তো চলে আসবে। কিন্তু সেই জায়গার থেকে আমার প্রধান পয়েন্টটা হচ্ছে এই যে নির্বাচন আমরা যখন যে মুহূর্তে এখন কথা বলছি, আমাদের সামনে অন্য কোনো, কারণ যে কোনো সময় উনি যেটা বলেছেন বাস্ট আউটের কথা, সেই সংকট তো প্রতি মুহূর্তে থেকে যাচ্ছে, এটা মনে রাখতে হবে। তার মধ্যে খালি পতিত গ্রুপ না, আমাদের আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী বিষয়গুলো এটা আছে, এবং ভূ রাজনীতিটা আমাদের আলোচনা আসছে না কম, কিন্তু বলতে পারেন এটা খুবই জরুরি। কিন্তু সেইটা যে কোনো সংকট যে কোনো সময় করতে পারে। তাহলে আপনাকে তো সেই জায়গায় উত্তরণের জন্যে আপনার অন্তত পক্ষে একেবারে নীতিনিষ্ঠ অবস্থানে থেকে অন্যদেরকে আস্থায় নিয়ে কাজটা করতে পারবেন। হ্যাঁ, যদি আমি খুবই খুশি হই, যেটা গোলাম মোল্লা রনি তার আকাঙ্ক্ষার কথা বলেছেন যে ইউনূস সাহেব যদি 1 ফেব্রুয়ারি করে চলে যেতে পারতেন ভালো হতো, নভেম্বরে করে, সরি 1 নভেম্বর, হ্যাঁ 1 নভেম্বরই বলেছেন। তা আমি তো মনে করি যে উনি যদি এখনো হিসাব করেন তাহলে এটা উনি আরও আগে আনার চেষ্টা করতে পারেন। কারণ নির্বাচন কমিশনে সেদিন দেখলাম যে ওনাদের সচিব এবং অন্যান্য বাহিনীর সাথে মিলাই বলল যে এটা সংকট হবে না। আর আমরা জানি আমরা তো 100% ওই রকমের ভালো বিবেচনা করলে এখন আমরা পারবো না। কিন্তু এখানে রাজনৈতিক দল সহ অন্যদেরকে কতগুলো পার্টিসিপেটরি পজিশনে নিয়ে, আমি এই পার্টিসিপেটরি বলছি আচরণবিধি সহ অন্যান্য বিষয়গুলোর মেন করছি, আমি ভোটটা মেনে এই মুহূর্তে করছি না। তাহলে সেইটা যদি আমরা করার দিকে যেতে পারি এবং দ্রুত সময় করতে পারি, সেটাই অনেক বেশি সুবিধাজনক হয়, যে অন্তত পক্ষে একটা জনগণের
প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিদের হাতে আপনি ক্ষমতা তুলে দিতে পারলেন, কারণ সেইটাও কিন্তু আমাদের অনেক বড় সংস্কারের কাজ এবং বড় বড় অগ্রগতির কাজ হবে। এর বাইরে দাবি করে যাচ্ছে যে তাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছে বৈধ প্রধানমন্ত্রী এখন পর্যন্ত। আচ্ছা, এখন আমি বলি যে সেটা কেন বলছি, কারণ সরকারটা একেবারেই এক ধরনের তালগোল পাকিয়ে ফেলেছে। মানে তার পক্ষে কোনোটাই এখন কোনো কিছু অগ্রগতির জায়গায় যে সম্ভব বলে এটা মনে করা মানে সম্ভব না। আর ওইটা যেটা বললেন তো আমরা প্রথম দিন থেকে দেখছি, এবং এইগুলো ঘটবে কেন, কত আরো ভালোভাবে জানেন, ভালোভাবে বলতে আমি শব্দগুলোর বলতেছি কোন সেইটা হবে এই সরকারের ফেলিওর যত বেশি চোখের সামনে আসবে তত বেশি আপনি ওই শব্দগুলো আসবে। দেখেন প্রসঙ্গক্রমে বলি, আপনি এই সরকার গঠনের আগে 106 সেই অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের পরামর্শ অনুযায়ী করলেন, এটাই তো আমরা জানতাম, এখনো জানি, তাই শপথও তো সেইটাই নিয়েছে। কিন্তু আপনি দেখেন ঐক্যমত্য কমিশনের যে সনদের নামে যেটা আমরা যার স্বাক্ষরকারী হইনি কিন্তু অনেক পয়েন্টের সাথে একমত, তারা ভূমিকায় প্রথমে এটা লিখেছিল যে 106, পরে তারা ভূমিকা থেকে ওটা বাদই দিয়ে দিয়েছে। এখন যাবেন কোথায়? এখন কোথায় যাবেন আপনি বলেন? এখন কোথায়? তা আপনি তো সংকট দেখে আপনার সরকারই তৈরি করতেছেন, এই দায়িত্ব জনগণ নেবে না। সুতরাং এখন আমি জানি না যে নতুন নতুন কথা আসবে, জনগণের অভিপ্রায়, খালি অভিপ্রায় শব্দটা দিয়েই কি আপনি সব কাজ করতে পারেন? আমি জানি না, মনে হয় না এটা না। তাইলে কিন্তু এই যে বাস্ট আউটের কথা আসছে বলে আমি এটা কোট করছি, আপনি দেখবেন এটা নানামুখী সংকট তৈরি করবে, সেটা কিন্তু সামলানোই আরেক ধরনের ঘটনাগুলো ঘটবে। এবং এখন এইটা আরো বেশি কঠিন কেন, আপনি যদি আশপাশের দেশগুলোর পজিশন দেখেন, ভূ রাজনৈতিক অবস্থা দেখেন, তাহলে চারিদিকে একটা অস্থিরতার জায়গা যাচ্ছে। সেই অস্থিরতার মধ্যে দ্রুততর সময় আর দেরি না করে নিরপেক্ষ অবস্থান বজায় রেখে একটা নির্বাচনী যাত্রায় জনগণকে নিয়েই সামিল হওয়াটা খুবই জরুরি। অন্তত তখন কেউ বলতে পারবে না যে অনির্বাচিত সরকার। এটাই হচ্ছে প্রধান বিষয়। জি রনি ভাই, নির্বাচন নিয়ে কথা হচ্ছিল, জুলাই সনদের কথাও আসলো। আমরা দেখলাম জুলাই সনদ স্বাক্ষরের পর প্রধান উপদেষ্টা ভাষণের এক পর্যায়ে বললেন রাজনৈতিক দলগুলো বসে ঠিক করতে হবে তারা কিভাবে নির্বাচন করবেন। তাৎক্ষণিকভাবে সালাউদ্দিন আহমেদ পরবর্তীতে সাংবাদিকদের উত্তর দিয়েছেন, এটা উনি কেন বলেছেন উনি জানেন না, সংবিধানের নির্বাচনের প্রক্রিয়া বলা আছে সেইভাবেই নির্বাচন হবে। তো এখন অন্তর্বর্তী সরকার, তত্ত্বাবধায়ক সরকার, এই যে আলোচনা, এর বাইরে নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা, আপনার কি মনে হয় প্রধান উপদেষ্টা আসলে কি মিন করতে চেয়েছেন, নাকি এটি আসলে কোনো ধরনের ইঙ্গিত রাজনৈতিক দলগুলোর প্রতি? দুর্ভাগ্যজনক হলেও সত্যি আমাদের মহামান্য প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর পদমর্যাদা আছেন, দিন যত যাচ্ছে ওনার কথা, ওনার কমিটমেন্ট, এর যে গুরুত্ব কমতে কমতে এখন রিভার্স হয়ে গেছে। তিনি বিদেশে যাচ্ছেন, মিটিং করছেন, ডাকছেন, বৈঠক ডাকছেন, সবাই আনাকুম জানাকুম যাচ্ছেন আসছেন, কিন্তু ওখান থেকে কোনো ফল বেরোচ্ছে না এবং ওখান থেকে কোনো আশাবাদ হচ্ছে না, রেজাল্ট ওরিয়েন্ট হচ্ছে না। এমনকি দেখুন এত রাগঢাক করে, এত টাকা খরচ করে রাষ্ট্রের এই সময়টাতে বিশাল একটা আয়োজন হলো এই জুলাই সনদ স্বাক্ষরের, কিন্তু এখন পর্যন্ত আমরা যেভাবে বিশ্লেষণ করি এটা স্বাক্ষর করার ফলে এই জাতির কী উপকার হলো এবং আগামীতে কী উপকার হবে আর কার কী ক্ষতি হলো, আওয়ামী লীগের কী, এটার ফলে আওয়ামী লীগের কী ক্ষতি হবে আর সরকারের কী উপকার হবে, আপনি এটার সারা দিন 130 পিপা নস্যিনিয়া যদি সবাই বসে 100 বছর গবেষণা করেন আপনি 2টা পয়েন্ট বের করতে পারবেন না, একটা পয়েন্ট বের করতে পারবেন না। এটার ফলে খালি বলতে পারবেন যে অনেকগুলো কাগজ নষ্ট হয়েছে, কলম নষ্ট হয়েছে, আর ওখানে বসে বসে যারা নিজেদের টাকা খরচ করে বাস্তবায়নের রূপরেখা না হলে কাগজ ছাড়া তো আর কিছু রাইট। তো এখন এই দিক থেকে যেটা হলো যে আমাদের খুব বাস্তবতায় ফিরে আসতে হবে, সবাইকে সত্য কথা বলতে হবে। এখানে ম্যাটিকুলাস ডিজাইন, আন্দোলনের মাস্টার মাইন্ড, যে বিভিন্ন কথাগুলো ন্যারেটিভগুলো তৈরি করা হয়েছে, এসব ন্যারেটিভ আসলে সত্য নয়। মূল ব্যাপারটা হলো যে শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে যে পুঞ্জীভূত ক্ষোভ ছিল, যে ক্ষোভগুলো এখন বর্তমান সরকারের বিরুদ্ধে আছে, সেই ক্ষোভগুলো বহির্প্রকাশের একটা সুযোগ খুঁজছিল সবাই, এবং ওটা ঠিক জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে আগস্ট মাসের 4 তারিখের মধ্যে ব্রাস্ট হয়ে গেছে। এটা হলো বাস্তবতা। ব্রাস্ট হওয়ার পরে আমরা যাদেরকে দেখেছি বা যাদেরকে পেয়েছি তারা এই পুরো বিষয়টা, অর্থাৎ যাদেরকে দেখেছি এটা আমাদের কাছে একটা বিস্ময় ছিল যে এরা আসলো কোত্থেকে, আর যারা সামনে এগিয়ে এসেছেন তারাও চিন্তা করছেন আমরা আসলাম কি করে এখানে, আমি যে প্রধান উপদেষ্টা হলাম, আমি যে উপদেষ্টা হলাম, আমি যে নেতা হলাম, এটা আমি হলাম কি করে, হাউ। এই বিস্ময় তাদের প্রায় 1 মাস 1.5 মাস সময় চলে গেছে শুধুমাত্র এই বিস্ময়ের ধাক্কা কাটাতে। দেন দে স্টার্ট ড্রিমিং, তারপর তারা শুরু করলো স্বপ্ন দেখা। সেই স্বপ্ন কি ডক্টর মোহাম্মদ চিন্তা করলেন যে আমি তো সেই 1/11-এর ওই সময়টাতে আগের একটা রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করেছিলাম, আমি ফেল করেছি, তো এইবার যেহেতু আমি এটা সুযোগ পেয়েছি, লেটস ট্রাই অ্যাগেন, আমি আবার শুরু করি। তখন এই যে দেখেন এনসিপির ধারণা আসলো।
এখন আপনি এটাকে যতই বিভিন্ন মোড়কে বোঝার চেষ্টা করেন, কিন্তু এটা যে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা ব্রেন চাইল্ড ডিজায়ার, এটা বাংলাদেশের একটা তেলাফুকা সে খুব সহজে বলে দিতে পারবে, মুখস্থ। ফলে কি হচ্ছে, এই পার্টিটার নাম হয়ে গেল কিংস পার্টি। তো কিংস পার্টি হওয়ার কারণে তারা রাজার মতো সুযোগ সুবিধা পেল। সুযোগ সুবিধা পাওয়ার পরে এবং তাদের মুরব্বী হিসাবে, কিংস পার্টির মুরব্বী হিসাবে, পিতা হিসাবে, গার্ডিয়ান হিসাবে, কাস্টোডিয়ান হিসাবে তাদেরকে সমস্ত সাপোর্ট পিছন দিক থেকে দিল জামায়াতে ইসলামী বাংলাদেশ। এটাই সত্য, এর বাইরে একটা বিন্দু মিথ্যা নাই। এরপরে এভাবে চলতে থাকলো। চলতে থাকার পরে সমস্যা কী হলো, ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝে গেলেন যে এই এনসিপিকে দিয়ে তার অভীষ্ট লক্ষ্য অর্জন করা সম্ভব নয়, সেফ এক্সিট সম্ভব নয়, এবং এরা আমার স্বপ্নকে বাস্তবায়ন করে আগামীতে সরকার গঠন করে আমাকে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী বানাবে, এটা শুয়ের পিছন দিয়ে উঠ ঢোকা যতটা কঠিন তার চেয়ে কঠিন। এর চেয়ে কী করা যায়, বেটার গো টু লন্ডন অ্যান্ড ডিসকাস উইথ মিস্টার তারেক রহমান। একেবারে অল অন এ সাডেন উনি ইউ টার্ন নিলেন, যেটা ওনার আগের সিদ্ধান্তের মধ্যে ছিল না। ফলে কী হলো, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এবং জামাতের সঙ্গে, এনসিপির সঙ্গে যে সম্পর্কটা ছিল সেটা ধীরে ধীরে কমে গেল, অবিশ্বাস তৈরি হয়ে গেল। সেই অবিশ্বাস তৈরি হওয়ার সাথে সাথে আবার কি হলো, এই যে এনসিপিকে যদি আপনি ধরেন পুত্র, জামাতকে যদি বাপ ধরেন বা বাবা ধরেন বা ফাদার ধরেন, জামায়াতের দাবি অনুযায়ী এদের মধ্যেও বিশ্বাস অবিশ্বাস অনাস্থা সৃষ্টি হয়ে গেল। জামাতের ছোট ছোট যারা নেতা আসেন তারা বলার চেষ্টা করলো, আমরাই তো ওদেরকে বানিয়েছি, আমরা ওই সময় আশ্রয় দিয়েছি, টাকা দিয়েছি, অর্থ দিয়েছি, বিত্ত দিয়েছি, লোকবল দিয়েছি, আর ওরা বলে যে না তোমরা কিছুই দাওনি। তো এটা মানে পিতার জন্য, একটা পিতার জন্য এর সাথে অপমান আর কিছু হতে পারে না। যখন সন্তান বলে যে তুমি আমাকে জন্মই দাও নাই, আই এম নট ইউর সান, তো বুঝেন যে সেই পিতার রাগ কী পরিমাণ হয়। তো ওই দিক থেকে যদি চিন্তা করেন যে এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের প্রতি জামাতের যে রাগ এখন কোন পর্যায়ে রয়েছে, আমি আগের বার বলছি টক বগিয়ে ফুটছে, এই টক বগিয়ে ফুটার সে যদি আরও কিছু থাকে, মানে আরও অধিক গিয়ে ফুটে। আমি জানি যে এই পৃথিবীর সবচেয়ে উত্তপ্ত জায়গা হলো যেখানে আপনার ওই ভূমিকম্পর ওই যেটা অগ্নুৎপাত ঘটে। তো অগ্নুৎপাতের আগে যে ম্যাগমাগুলো ফুটতে থাকে, ওখানে পৃথিবীর সবচেয়ে বেশি উত্তপ্ত অবস্থায় থাকে, যেটাকে আমরা টকবগিয়ে বলি। কিন্তু এর সাথে 1000 গুণ টকবগিয়ে ফুটতে থাকে সূর্যের কেন্দ্রে হিলিয়ামগুলো যখন পরস্পরের সঙ্গে মারামারি করে এবং ফুটতে থাকে। ওটাকে কি বলে বাংলা ভাষায় এখনও আবিষ্কার হয় নাই। তো এখন বাপ এবং তাদের আধ্যাত্মিক সন্তান, এদের মধ্যে যে বিরোধ, আপনি চিন্তা করেন যে এই বিদেশি কিছু ইউটিউবার আছে যারা মনে করতো আমরাই হলাম গিয়া এই আন্দোলনের মাস্টার মাইন্ড, আমরা যদি ওখানে বসে এগুলো না বলতাম, উত্তেজিত না করতাম, তাহলে এটা কি হতো। তারাও এখন দেখলো যে আল্লাহ আমাদের তো, আমরা নিজেদেরকে বাপ বলে ঘোষণা করছি, আমাদেরকে এখন আর কেউ মানছে না, দেশে আসার পর আমাদেরকে ডাকে না, দেশে আসার পর ডাকে না, বা দেশেও আসতে বলে না। আগে যা কিছু $200-500 দিত তাও এখন দেয় না। ফলে দেখেন সব জায়গায় পিতা পুত্রের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। সেই নষ্ট হওয়ার ফলে কি হলো, আপনি একটা ব্রিজ করলেন, সেই ব্রিজের পিলারের সাথে মূল স্ট্রাকচারের সম্পর্ক নেই, পিলারের সাথে মাটির সম্পর্ক নেই, তাহলে ব্রিজের অবস্থা কি, ব্রিজের উপর যে গাড়িগুলো থাকে সেটার অবস্থা কি, আর ওই নদীর অবস্থা কি, যাত্রীর অবস্থা কি। এখন পুরো দেশের যে স্ট্রাকচারটা সেটা সিভিল ব্যুরোক্রেসি, মিলিটারি ব্যুরোক্রেসি, জুডিশিয়ারি, দ্য ফাইন্যান্স, দ্য ব্যাংকিং, দ্য সেম টাইম দ্য পলিটিক্যাল পার্টি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য মাস্টার। আমরা কাউকে নিজেদের অজান্তে প্রভু বানিয়ে ফেলেছি। সেই নামগুলো বলতেও আমার কাছে লজ্জা লাগে। একটা স্বাধীন সার্বভৌম দেশে যখন ডিপ স্টেটের কথা আসে, যখন বলা হয় দিল্লি না পিন্ডি, পিন্ডিও না দিল্লিও না, এই স্লোগান কেন আসবে? স্বাধীনতার এত বছর পরে আমাকে কেন পিন্ডির কথা বলতে হবে? স্বাধীনতার এত বছর পরে কেন দিল্লির কথা বলতে হবে? যে দিল্লির দাসত্বের জন্য আওয়ামী লীগকে আমরা তাড়ালাম, আওয়ামী লীগ চলে গেল, আমরা তো তাড়াই নেই, ওটা আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। তো আবার সেই দিল্লির কথা কেন আসবে? এখন কেন দিল্লি স্টারের কথা আসবে? এখন কেন দিল্লির চরের কথা আসবে? ফলে কি হলো দেখেন, ঘুরে ফিরে আমরা সেই যে আধারের বা তিমিরে অন্ধকারের মধ্যে যে থেকে যায়, পুঞ্জীভূত অন্ধকারের মধ্যে, আমরা ঠিক সেই পুঞ্জীভূত অন্ধকারের মধ্যে আছি। গ্রামের অঞ্চলে আমরা ছোটোবেলায় দেখলাম যে গ্রামে হারিয়ে যায়, ধান খেতে হাট থেকে আসার সময় বলে যে আমাকে বুবে ধরেছে, বা আমাকে ওই কিসে যেন কানা না কি যেন বলে। এখন পুরো জাতিকে মনে হচ্ছে টানায় ধরে ফেলেছে। এখন আমরা কি ডানে যাব না বামে যাব? আমাদের সেই সেনাপ্রধান, তিনি সেই ক্যান্টনমেন্টের ভিতরে থাকলেও আমরা সমালোচনা করছি, কেন বাইরে আসলেন তাও সমালোচনা করছি। তিনি কেন লালমনিরহাট গেলেন সেটা নিয়ে আমাদের বিরাট আগ্রহ। আবার তিনি কেন বঙ্গভবনে গিয়া সুপ্র সাহেবের সাথে দেখা করলেন,
আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সস্ত্রীক গিয়ে দেখা করলেন, কাজটা কি ঠিক হলো? এই যে জিনিসগুলো যে আমরা আলাপ আলোচনা করছি, ইট মিনস আমরা আমাদের দিশা হারিয়ে ফেলেছি। ধন্যবাদ রনি ভাই। আমাদের সময় একদম শেষ পর্যায়ে। প্রিন্স ভাই, আমাদের হাতে 3 মিনিট সময় আছে। আমি একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই, যেহেতু জামায়াত নিয়ে অনেকক্ষণ ধরে কথা হলো। জামায়াত নেতারা কিন্তু বরাবরই বলছেন যে ছাত্র সংসদের মতো দেশেও যখন নির্বাচন হবে, ভোট বিপ্লব হবে, জামায়াতকে মানুষ ক্ষমতায় নিয়ে আসবে। এটি আসলে কতটা বাস্তবসম্মত বলে আপনার এখন পর্যন্ত ধারণা? এটি নিয়ে আমরা বারবারই বলেছি, আরেকবার একটু জানতে চাই। না, আমার মনে হয় না যে এটা একেবারেই বাস্তবসম্মত। আপনি যে জায়গাগুলোতে নির্বাচিত হয়েছে, আপনি ওইখানকার চেহারাগুলো যদি দেখেন, তাহলে কি তাদের রাজনীতি কি ওইখানে টকবক করছে? মোটেই না। সুতরাং আমি একটা সিমটমের জন্য কথাটা বললাম। এখানে হয়তো নানামুখী কার্যক্রমের জন্য এটা হয়েছে, সেটা হয়তো বড় বিবেচনার দাবি রাখে। তবুও একটা কথা বলি, যেটা মনে রাখা দরকার, দীর্ঘদিন কিন্তু অগণতান্ত্রিক শাসনে কোনো রাজনৈতিক চর্চা ছিল না। সুতরাং অগণতান্ত্রিক শাসনে এই ধরনের শক্তি বেড়ে উঠতে পারে এক, কিন্তু তারা যারা আপনি বিভিন্ন উপাসনালয় ব্যবহার করে সেটাই, আর অজস্র টাকার ভিত্তিতে যে তথাকথিত সমাজ কল্যাণমূলক কাজে নানা কাজ হয়তোবা তারা কার্যকরী করেছে, এবং এইখানে হয়তো অন্যান্য যেহেতু কোনো ছাত্র সংগঠনগুলোর ওই ধরনের প্রচেতনা ছিল না, এই নতুন প্রজন্ম এটা জানে না, সেটা হয়েছে। কিন্তু এইটার প্রভাব জাতীয় রাজনীতিতে পড়বে এটা একেবারেই আমার কাছে মনে হয় না। কিন্তু আমি একটা কথা খালি হিসাবের মধ্যে পড়ি, আজকেও যেমন আমার কথা হচ্ছিল, বিভিন্ন জেলা উপজেলায় যে খবরাখবর নিজেও যখন যাই, তাতে হচ্ছে তারা গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায়, এটা অভিযোগ জনগণের, যে ব্যাপক অর্থর ছড়াছড়ি সেই কাজটা তারা করছে, সেটি একটি ব্যাপার। আরেকটা হচ্ছে যাদেরকে এই যে বললেন খুবই কারেক্টলি, তো এই অ্যাড্রেসটা বরাবরই আমরা করে আসছি, যে বাস্তবে আওয়ামী লীগের কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশটাই তো ঘটেছে, যে যার জায়গা থেকে আর কি। এখন সেই ধরনের শক্তি অনেক জায়গায় গেলে দেখা যাবে মামলা দিচ্ছে বিএনপি, দখলদারিত্ব বিএনপি, আর শেল্টারটা দিচ্ছে তারা। এবং তারা যেভাবে একসময় আওয়ামী লীগের শেল্টারে ছিল, এখন তারাই শেল্টার দিয়ে তারা নানাভাবে একটা হয়তো এরকম পজিশন নেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমার ব্যক্তিগত বুঝ হচ্ছে, যদি ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করে আমরা নির্বাচনী যাত্রায় সামিল হতে পারি, তাহলে এই সুযোগ কোনোই পাবে না। এটা মনে রাখতে হবে। আমরা নির্বাচন কেটে বলে একটু শেষ করি, আমরা কতগুলো কথা কিন্তু বলি যে ভালো নির্বাচনের জন্য যেমন আপনি টাকার ছড়াছড়ি বন্ধ করতে হবে, পেশি শক্তি বন্ধ করতে হবে, ভয়ের রাজত্ব বন্ধ করতে হবে, প্রশাসনিক কারসাজি বন্ধ করতে হবে, একইভাবে সাম্প্রদায়িক প্রচার প্রচারণা কঠোরতার সাথে বন্ধ করতে হবে। সেটা না হলে কিন্তু আপনি কোনো লেভেল প্লেইং ফিল্ড পাবেন না। আর তারা যে কথা এখন মানুষের সামনে ফেরি করছে যে এই অন্য দল ক্ষমতায় ছিল, আমরা ছিলাম না, তরুণ প্রজন্ম জানেন ৭১-এ কারা ক্ষমতায় ছিল, কাদের মন্ত্রিত্ব ছিল, কারাই রাজাকার আলবদর বাহিনী গঠন করেছিল। এবং এমনকি পরেও বিএনপির সময় যে তারা যে মন্ত্রিত্ব ছিল, ওই মন্ত্রিত্বের আমলে ৭ ট্রাক অস্ত্র বলেন, আদমজি জুট মিল বন্ধ বলেন, তখন এই দায়িত্বে কারা ছিল? তারাই তো ছিল। এই কথাটা তো সত্য না। সুতরাং জনগণ তাদেরকেও দেখেছে। সুতরাং যেভাবে মার্কেটিং করতে চাইছে, জন্য দলকে দেখিনি এবার একটা দেখি, এইটা যে একেবারেই সঠিক তথ্য না। জনগণের কাছে যদি গণতান্ত্রিকভাবে এই কথাগুলো বলা যায়, তাহলে আমার মনে হয় না যে তারা নির্বাচনে যে সুযোগটা ওরা মনে করছে যে বিশ্ববিদ্যালয় কলম। অনেক ধন্যবাদ প্রিন্স ভাই আপনাকে। রনি ভাই, আপনার কাছে আসার সুযোগ হলো না, আমরা প্রত্যাশা করি